হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই প্রত্যেককে ভালো আছো। তো আজকে আমি শুরু করব তোমাদের এবিটিএ টেস্ট পেপারের পেজ নম্বর হচ্ছে 309 এবং 310, সেট নম্বর 11। তো চলো আমরা শুরু করি প্রশ্নের উত্তরগুলা করতে। প্রথম প্রশ্ন বলছে যে বার্ষিক x% সরল সুদের হারে কোনো মূলধনের x বছরের সরল সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে। তো আমি এখানে প্রথম কি করব, সূত্রটা লিখে নিই যে I ইকুয়াল টু পি টি আর বাই 100। এখান থেকে আমাকে মূলধনের মানটা বার করতে বলছে। তো মূলধন ইকুয়াল টু কি হয়ে যাবে, আচ্ছা মূলধন বার করতে বলছে মানে পি এর মানটা বার করতে বলছে। তো পি ইকুয়াল টু কি হয়ে যাবে 100 ইন্টু আই বাই কি হয়ে যাবে টি আর। পি ইকুয়াল টু, এবার মানগুলা পুট করা হচ্ছে 100 ইন্টু আই, আই এর মান হচ্ছে এক্স, টি এর মান এক্স আর আর এর মান হচ্ছে এক্স। হলো পি ইকুয়াল টু এক্স এক্স গেল কেটে এক্স বাই এক্স, এটা হচ্ছে তোমার অ্যান্সার। এবার চলো নেক্সট প্রশ্ন 2 দাগ। 2 দাগের বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সর্বনিম্ন মান কি হবে। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। এই দ্বিঘাত সমীকরণের সর্বনিম্ন মান কি হবে। তো এটাকে আমরা কি করব যে পূর্ণবর্গ আকারে সাজাই। এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি এ কমন নিছি। তো কি পড়ে থাকবে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি পড়ে থাকলো। এবার এটাকে আমি কি করব, এ প্লাস বি তার হোল স্কোয়ার আকারে সাজাবো। এই ব্র্যাকেটের মধ্যে যেটি টার্ম আছে, তো এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বলতে এক্স ইন্টু বি, বি বলতে কি হয়ে যাবে বি বাই 2a হলো, প্লাস বি স্কোয়ার মানে বি বাই 2a তার হোল স্কোয়ার। এবার এটা যেহেতু আমি এক্সট্রা লিখেছি বি বাই 2a তার হোল স্কোয়ার, এটাকে আমি বিয়োগ করে দিলাম। এখানে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম। তো মাইনাস বি স্কোয়ার বাই 2a, আচ্ছা হোল স্কোয়ার হয়ে যাবে প্লাস সি হলো এ, এটা কি হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 2x ইন্টু ই, মানে এটা হয়ে যাবে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র, মানে এটা হয়ে যাবে এক্স প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার। এ পাশটা হয়ে যাবে তোমার, এ পাশটা যদি এ দিয়ে গুণ করি তো এটা হয়ে যাবে মাইনাস এ ইন্টু বি স্কোয়ার বাই 4a স্কোয়ার প্লাস সি। এবার এখানকার সর্বনিম্ন মান হচ্ছে, এটা এক্স প্লাস বি বাই 2a, এর সর্বনিম্ন মান হচ্ছে এটা যে এক্স প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার, এটা কি হয়ে যাবে ইকুয়াল টু 0, এটা তার সর্বনিম্ন মান। তো এখান থেকে যদি এক্স এর মানটা বার করে দেখো হয়ে যাবে এক্স ইকুয়াল টু মাইনাস বি বাই 2a, এটা হচ্ছে তোমার ফাইনাল অ্যান্সার। বুঝতে পারলে। এবার চলো নেক্সট প্রশ্ন 3 দাগ। বলছে 5 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে। তো চলো দেখি কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত আসছে। এখানে করি 3 দাগ। একটা কি বলছে 5 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটা বৃত্ত আছে, এটা একটা 5 সেন্টিমিটার। আর একটা কি বলছে 7 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, এটা তার কেন্দ্র। তো 7 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তটা বড় হবে অবশ্যই। এটা হচ্ছে কি 7 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট। এটা হচ্ছে 7 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটা বৃত্ত, এটা হচ্ছে তার কেন্দ্র। এবার 5 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, মানে অন্তস্থ ভাবে স্পর্শ করছে, মানে ভেতরের দিকে স্পর্শ করছে বৃত্তটা। তো এই প্রথম বৃত্তটার ব্যাস হচ্ছে 5 সেন্টিমিটার, মানে এই পুরো বৃত্তটার মান হচ্ছে কত 5 সেন্টিমিটার। আর দ্বিতীয় বৃত্তটার মান হচ্ছে ব্যাসটা কত 7 সেন্টিমিটার। এই দ্বিতীয়টার মান কত 7 সেন্টিমিটার হলো। এবার আমাকে কি বলছে যে যদি 5 সেন্টিমিটার আর 7 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত যদি পরস্পরকে অন্তস্থ ভাবে স্পর্শ করেছে, তো তাদের মধ্যবর্তী কি বলছে কেন্দ্রের দূরত্ব কত। এটা একটা কেন্দ্র আর এটা একটা কেন্দ্র। এ 5 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কেন্দ্র কোনটা, এটা কেন্দ্র, এটা কেন্দ্র। আর এটার কেন্দ্র কোনটা, এটা কেন্দ্র। মানে আমি নাম দিয়ে দিলাম, এটা হচ্ছে ধরো
এক্স, এটা হচ্ছে ওয়াই। ওয়াই একটা এক্স কেন্দ্র, একটা ওয়াই কেন্দ্র। আমি যদি এখানে বি বৃত্তটির ব্যাস থেকে এ বৃত্তটির ব্যাস যদি বাদ দিয়ে দিই, মানে 7 থেকে যদি 5 বাদ দিয়ে দিই, মানে এই পুরো বৃত্ত থেকে এই পুরো মানে এই পার্টটুকু যদি বাদ দিই, তো আমি কি পেয়ে যাব? এখান থেকে এই পার্টটা পেয়ে যাব, এই পার্টটা পেয়ে যাব। তো এই পার্টটা পেয়ে যাওয়া মানে কি, যে দুটি কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বটা আমি পেয়ে যাব। তো এটা কি হয়ে যাবে, যে বি মাইনাস এ, যেটা হয়ে যাবে 7 মাইনাস 5 ইকুয়াল টু 2 সেন্টিমিটার। এই মাঝখানের দূরত্বটা তোমার হয়ে যাবে, এই মাঝখানের দূরত্বটা তোমার হয়ে যাবে 2 সেন্টিমিটার। বুঝতে পারলে? এবার এই দুইটা কোন কোন অপশনে আছে, ওটা হচ্ছে তোমার সঠিক। এবার চলো নেক্সট প্রশ্ন, 4 দাগ। বলছে ট্যান আলফা প্লাস কট আলফা এর মানটা 2 বলছে। তো ট্যান টু দি পাওয়ার 2025 আলফা প্লাস কট টু দি পাওয়ার 2025 আলফা এর মানটা আমাকে বার করতে বলছে। তো বার করি। দেখো, কোনো প্রশ্ন দেখে ভয় খাবে না, বুঝতে পারলে? কোনো প্রশ্ন দেখে ভয় খাবে না, প্রশ্নটা একবার পড়বে ভালোভাবে, না বুঝতে পারলে 2বার পড়ো, আবার 1বার পড়ো, 3বার পড়ো, 4-5বার পড়ো। বুঝতে পারলে? একটা প্রশ্ন বারবার পড়বে এবং প্রশ্নটার মধ্যে বলতে কি চাইছে এটা আগে বুঝবে, যে হ্যাঁ প্রশ্নটার মধ্যে এটা বলতে চাইছে। একটা বৃত্ত এটাকে স্পর্শ করছে, কেমন ভাবে স্পর্শ করছে? অন্তস্থ ভাবে স্পর্শ করছে। একটা বৃত্ত স্পর্শ করছে, কেমন ভাবে স্পর্শ করছে? বৃত্তস্থ ভাবে স্পর্শ করছে। প্রশ্নটা আগে ভালোভাবে বুঝো, যে আমাকে প্রশ্নের মধ্যে বলতে কি চাইছে, আমাকে মান কি বার করতে হবে, আমাকে দেওয়া কি আছে, এবং আমাকে বার কি করতে বলছে। আগে বুঝো ভালো করে। প্রশ্নটা বুঝতে পারলে অবশ্যই অঙ্কটা করতে পারবে। এবার চলো নেক্সট প্রশ্ন, বলছে ট্যান আলফা প্লাস কট আলফা এর মানটা আমাকে দেওয়া আছে কত? 2। এর মানটা 2 দেওয়া আছে। এর মানটা 2 দেওয়া আছে। এবার এখান থেকে আমাকে কি করতে হবে, যে ট্যান টু দি পাওয়ার 25 আলফা প্লাস কট টু দি পাওয়ার 25 আলফা এর মানটা আমাকে বার করতে হবে। তো এখানে আমি কি করব, যে কটকে আমি লিখবো 1/tan। তো এটা হয়ে যাবে ট্যান আলফা প্লাস 1/tan আলফা ইকুয়াল টু 2। এবার আমি ধরে নিলাম যে ট্যান আলফা ইকুয়াল টু এক্স। লেট ট্যান আলফা ইকুয়াল টু এক্স। তো কি হয়ে যাবে, এক্স প্লাস 1/x ইকুয়াল টু 2 হলো। লসাগু করো এক্স, তো এটা হয়ে যাবে তোমার এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2। তো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। এই দিকের সমীকরণটা সমাধান করো, মানে এটা হয়ে গেল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এখান থেকে তোমার এক্স এর মানটা কি বেরোবে, এক্স ইকুয়াল টু 1 বেরোলো। এবার এক্স আমি কি ধরেছি, ট্যান আলফা ধরেছি। তো ট্যান আলফা সমান কি আসলো, 1 আসলো। তো আলফার মানটা কত আসলো, 45 ডিগ্রি। 45 ডিগ্রি আলফার মানটা আসলো 45 ডিগ্রি। এবার আমি এখানে পুট করব, যে ট্যান টু দি পাওয়ার ট্যান আলফা টু দি পাওয়ার 2025, মানে এটা লেখা আছে প্লাস কট আলফা টু দি পাওয়ার 2025 হলো। এবার ট্যান আলফা, আলফার মান কত, 45 ডিগ্রি। তো ট্যান 45 এর মান কত, 1। তো 1 এর পাওয়ারে 2025 প্লাস এখানে 1 এর পাওয়ারে 2025। তো 1 এর পাওয়ারে যে কোনো সংখ্যায় থাক না কেন সেটা 1 হয়ে যাবে। তো 1 প্লাস 1 কত হয়ে গেল, 2। এটা হচ্ছে তোমার অ্যান্সার। এটা হচ্ছে তোমার অ্যান্সার 2। অ্যান্সার হচ্ছে তোমার 2। আচ্ছা আমি পুরোটাতে ঘিরে দিলাম, এটা হচ্ছে তোমার অ্যান্সার, মানে এই 2টা হচ্ছে তোমার অ্যান্সার। এবার চলো নেক্সট প্রশ্ন, কয় দাগ, 5 দাগ। বলছে দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4 এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5 হলে তাদের উচ্চতার অনুপাত কত হবে? 1-5 দাগ। আমাকে ভূমিতলের ব্যাসার্ধের মানটা দেওয়া আছে r1/r2, এর মানটা দেওয়া আছে 4/5। শঙ্কুর আয়তন কত, 1/3 পাই r1 স্কোয়ার h1 বাই 1/3 পাই r2 স্কোয়ার h2, এর মানটা দেওয়া আছে 1/3। 1/3, আচ্ছা 1/3 না 1/4? 1/4 দেওয়া আছে, 1/4। এবার এখান থেকে দেখো 1/3 পাই 1/3 পাই সব কেটে গেল। এবার এই r1/r2 টা ওই পাশে নিয়ে গেলাম। h1/h2 এর মানটা কত পড়ে থাকলো, যে r1/r2 তার, আচ্ছা r2/r1, এটা উল্টে যাবে, তার হোল স্কোয়ার
ইন্টু 1/4। তো H1/H2 ইকুয়াল টু R1/R2/R1 এর যদি স্কোয়ার হয় তো কি হয়ে যাবে, 25/16 হয়ে যাবে, ইন্টু 1/4, গুণ করো 25/4 = 64। তো এটা তোমার হয়ে যাবে H1 অনুপাত H2, এর মানটা কত, 25/64। এটা হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। 1/6 বলছে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় a এবং মধ্যমা m হলে সম্পর্কটি কি হবে। এবার এই প্রশ্নটা একটু ভালোভাবে পড়ো, আমাকে প্রশ্নে বলতে কি চাইছে, যে আমাকে বলছে যে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় যদি কি হয়, a হয়। তো এখানে আমার প্রথম 10টি সংখ্যা কি, স্বাভাবিক সংখ্যা কি হয়ে যাবে, 1 থেকে 10, এর গড় বার করি। 1 + 2 + 3 সবটি সংখ্যার যোগফল 4 + 5 + 6 + 7 + 8 + 9 + 10। এবার কয়টা সংখ্যা আছে, 10টা সংখ্যা আছে, বাই 10। এর মানটা কত বলছে আমাকে, এ বলছে। তো এর মানটা আগে আমি বার করি, যে কত আসছে, এ ইকুয়াল টু কত আসছে, যে এটি যদি উপরের সবটি যদি আমি যোগ করি তো চলে আসবে 55/10, এটা হয়ে যাবে 5.5 আসবে। এবার এই পুরোটা মানে 1 থেকে 10 এই সংখ্যাগুলোর মধ্যে যদি আমি কি করি, মধ্যমা বার করি, মধ্যমা কত আসবে, যে 1 2 3 4 5, 1 2 3 4 5 মানে 5 আর 6, এখানে মধ্যমা কোনটা আসছে, 5 আর 6 আসছে। আমি তো আর এখানে 5 আর 6 নিব না, আমাকে দুটি সংখ্যা যোগ করার পর 2 দিয়ে ভাগ করতে হবে, ওটা হচ্ছে মধ্যমা। তো এখানে মধ্যমা কত হয়ে যাবে, যে মধ্যমা m কত হয়ে যাবে, 5 + 6/2, 6 আর 5 যোগ করলে হয়ে যাবে 11/2, এটা হয়ে যাবে 5.5। তো এখানে আমি কি দেখতে পেলাম, যে a ইকুয়াল টু m, এর মানও আমার কাছে এসছে 5.5, m এর মানও এসছে এখানে 5.5। এখানে সম্পর্কটা কি পেলাম, a ইকুয়াল টু m। এটা হচ্ছে তোমার সঠিক। বুঝতে পারলে, প্রশ্নটা আগে ভালোভাবে পড়ো, সে আমাকে প্রশ্নে বলতে কি চাইছে, আমাকে মধ্যমা বার করতে বলছে, আমি মধ্যমা বার করলাম, আমাকে গড় বার করতে বলছে, আমি গড় বার করলাম। এবার কোনটা অপশন সঠিক হচ্ছে ওটা আমি টিক মেরে চলে আসলাম, 1 নম্বর কনফার্ম। বুঝতে পারলে, এবার চলো আমরা 2 এর প্রশ্নগুলাতে চলে যাই। 2 এর 1 প্রথম প্রশ্নটা বলছে যে ax² + bx + c = 0, a ≠ 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক হলে c এর মানটা কত হবে। ax² + bx + c = 0 বলছে a ≠ 0। ax² + bx + c = 0, এই সমীকরণটা যখন আমি সমাধান করব তো কি থাকবে, যে বীজদ্বয় কি থাকবে, দুটি অনন্যক থাকবে। একটা যদি আমার কাছে আলফা হয় তো অপর বীজটা কি হয়ে যাবে, অনন্যক মানে কি 1/α হয়ে যাবে। বুঝতে পারলে, তো আমি ধরে নিলাম যে দুটি বীজ হচ্ছে আলফা কমা বিটা, ধরি বীজ দ্বয় আলফা কমা বিটা, মানে একটা বীজ যদি আমার কাছে আলফা আসে তো অপর বীজটা কি চলে আসবে 1/β চলে আসবে। বুঝতে পারলে, তো যদি দুটি বীজ যদি অনন্যক হয় তাহলে এই দুটি বীজ পরস্পর কি থাকবে, ব্যস্তানুপাতে থাকবে, মানে আলফা কমা বিটার মানটা 1 হয়ে যাবে। এবার আলফা কমা বিটা মানে কি, যে দুটি বীজের গুণফল মানে কি c/a = 1। তো c = কি থাকলো, a থাকলো। এটা হচ্ছে তোমার অ্যান্সার। বুঝতে পারলে, এবার চলো নেক্সট প্রশ্ন 2 দাগ। বলছে একটি যন্ত্রের বর্তমান মূল্য 2p টাকা। প্রতি বছর যন্ত্রটির মূল্য 2% হ্রাস পায়, মানে কমে যায়। 2n বছর পর যন্ত্রটির মূল্য কত হবে। এটা তো একটা অত্যন্ত একটা সহজ একটা অঙ্ক, একটু ভাবলে হয়ে যাবে। এই অঙ্কটা হচ্ছে তোমার চক্রবৃদ্ধি সুদের তার পরের পার্টটা। বুঝতে পারলে, তো বলছে একটি যন্ত্রের বর্তমান মূল্য হচ্ছে 2p টাকা। তো আমি এখানে করলাম যে 2n বছর পরে, মানে 2n বছর পরে যন্ত্রটির মূল্য থাকবে, 2n বছর পরে মূল্য
মূল্য কত থাকবে, যে 2p ইন্টু 1 প্লাস হবে না মাইনাস হবে, এখানে p ইন্টু 1 প্লাস হবে না মাইনাস হবে, এখানে মাইনাস হবে, কারণ বলছে 2r% হ্রাস পাচ্ছে মানে কমে যাচ্ছে, তো এক্ষেত্রে মাইনাস হয়ে যাবে 2r/100 টু দি পাওয়ার n, n এর মান কত 2n, এখান থেকে কি হয়ে যাবে কেটে দাও 50, তো 2p ইন্টু 1 মাইনাস r/50 টু দি পাওয়ার 2n, এটা হচ্ছে তোমার অ্যান্সার। 3 দাগের অঙ্কে বলছে যে দুটি ত্রিভুজ সদৃশ্য থাকবে যদি তাদের ড্যাশ বাহুগুলি কি থাকে, সমানুপাতি থাকে, তাদের কি থাকবে, অনুরূপ বাহুগুলি কি থাকবে, সমানুপাতি থাকবে। এখানে আমি লিখে দিলাম, এটা তো অনেকবার হয়ে গেছে এই প্রশ্নটা। 3 দাগের অঙ্কটা হয়ে যাবে কত, অনুরূপ বাহুগুলি কি থাকবে, পরস্পর সমানুপাতে থাকবে। অনুরূপ, আমি উপু লিখছি, অনুরূপ বাহুগুলি কি থাকবে, পরস্পর কি থাকবে, মানে সমানুপাতি থাকবে। এবার চলো 4 দাগের অঙ্কে বলছে tan 45, tan 45, tan 60, tan 75 এর মান কত হবে। tan 45 ডিগ্রি ইন্টু tan 45 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি ইন্টু tan 75 ডিগ্রি, এর মানটা কত হবে। তো tan 45 মানে কত 1 ইন্টু tan 45 মানে 1 ইন্টু tan 60 মানে হচ্ছে √3। এবার tan 75 এর মানটা তোমরা মনে রাখবে 2 প্লাস √3, মনে রাখো, এটা কি হয়ে যাবে √3 ইন্টু 2 প্লাস √3, তো 2√3 প্লাস 3, এটা কত হয়ে যাবে তোমার, এটা হচ্ছে তোমার অ্যান্সার 3 প্লাস 2√3, এটা হচ্ছে তোমার অ্যান্সার। এই tan 75 ডিগ্রির মানটা তোমরা মনে রাখো যে 2 প্লাস √3, এটা এটা তোমার কেমন করে আসছে দেখে নাও, মানে দেখাবো না, শুধু সূত্রটা বলে দিছি, সেইভাবে তোমরা বার করবে। tan 45 মানে কি, আচ্ছা tan 45 বুঝে, tan 75 মানে কি, tan 30 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, এরকম। এবার tan অফ a প্লাস বি মানে tan a প্লাস বি, এর মানটা কত, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। এবার এখানে তুমি মানগুলা পুট করবে, a এর মান পুট করবে, b এর মান পুট করবে, tan অফ a প্লাস b মানে tan 75 ডিগ্রির মানটা চলে আসবে। কেমন করে দেখো, যে tan a মানে কত, a মানে এখানে হচ্ছে 30 ডিগ্রি, tan 30 প্লাস tan 45, 1 মাইনাস tan 30 ইন্টু tan 45 ডিগ্রি। এবার এখানে মান পুট করবে, দেখবে যে tan 75 এর মান আসছে 2 প্লাস √3, বুঝতে পারলে, এরকম ভাবে মানটা মানে বের হয়েছে। 5 দাগ বলছে যে এক মুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু ও ড্যাশ সমন্বয়। তো উদাহরণ হিসাবে এটা কি, এটা একটা হচ্ছে পেন, এই পেনটার কি মানে পেন্সিল, ধরো এই পেন্সিলের এক মুখ কাটা আছে, এটা তো এক মুখ কাটাই, তো এই পেন্সিলটা কি তোমার যে একটা শঙ্কু টাইপের, শঙ্কু তো বলে দেওয়া হয়েছে, আর কি টাইপের মানে ড্যাশ সমন্বয়, মানে শঙ্কুর সাথে আর কি মিক্সচার করে আছে, এটা একটা চোঙ হয়ে যাচ্ছে। দেখো তুমি এটা যদি ই করে দাও মানে বন্ধ করে দাও, তো এটা কি, এটা একটা চোঙ হয়ে গেল, চোঙের মতো দেখতে, এটা একটা চোঙ, তো এটা কি হয়ে গেল যে শঙ্কু ও চোঙের সমন্বয়, এটা তো তোমার পুরোটা শঙ্কু হয়ে গেল। এবার তুমি একটু এখানে হাত দাও, তো এটা কি হয়ে গেল, এটা এটা তোমার একটা শঙ্কু হয়ে গেল, তো এটা হয়ে গেল তোমার শঙ্কু ও চোঙ সমন্বয়, শঙ্কু ও চোঙ সমন্বয় লিখে দিলাম আমি, চোঙ সমন্বয়, চোঙ, চোঙ হচ্ছে তোমার অ্যান্সার। চলো কয় দাগ, আচ্ছা এটা তো তোমার, এটা হয়ে গেল তোমার 4, এটা এটা তোমার হচ্ছে 5 দাগ। এবার চলো 2 এর লাস্ট অঙ্ক, এটা অনেকবার করিয়েছি যে x1 x2 x3 ডট ডট xn এর গড় হচ্ছে x বার, তো x1 x2 এর গড়টা আমাকে বার করতে হবে যে কত আসছে। 2 এর লাস্ট অঙ্ক 6 বলছে x1 x2 x3 ডট ডট xn এর মানটা হচ্ছে তোমার কি, কত বলছে এখানে, এর গড় বলছে x বার, তো x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 কত বলছে xn এর বাই কটা সংখ্যা আছে n, তো এর মানটা বলছে x বার, তাহলে আমাকে ax1
প্লাস ax2 প্লাস ax3 প্লাস ডট 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 কত axn পর্যন্ত বলছে বাই n এর মানটা কত হবে। তো উপর থেকে আমি a কমন নিচ্ছি, কি পড়ে থাকবে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 কত পড়ে থাকলো xn বাই n। এবার দেখো এই তোমার পুরোটার মান কত x বার, এই তোমার পুরোটার মান কত x বার, তো a x বার এটা হচ্ছে তোমার অ্যান্সার, এটা তোমার অ্যান্সার a x বার। বলছে রাম 500 টাকা 9 মাসের জন্য এবং রহিম 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে, তাদের লভ্যাংশের অনুপাত কত হবে। মানে 5:6 দেওয়া আছে, এটা সত্য না মিথ্যা। তো লাভ প্রপোর্শনাল টু আমরা কি জানি যে মূলধন ইনটু সময়, এটা আমরা জানি মূলধন ইনটু সময়, বুঝতে পারলে। মানে যদি মূলধন বাড়লে কি বাড়বে, লাভ বাড়বে। মূলধন আর সময় বাড়লে কি হবে, লাভ বাড়বে। মূলধন কমলে লাভ কমবে, সময় কমলে লাভ কমবে, বুঝতে পারলে। তো এখানে আমার কি বলছি, আমি রামের ক্ষেত্রে বলছি। প্রথমে রাম কত টাকা দিছে, 500 টাকা দিছে, কত দিয়েছে 500 টাকা দিচ্ছে 9 মাসের জন্য। তো 500 মূলধন হচ্ছে 500, কত সময় 9 মাসের জন্য, তো কত টাকা লাভ হবে তোমার 45, এত টাকা লাভ হবে। এবার রহিমের ক্ষেত্রে আমি লাভটা বার করি, সে ওই দিচ্ছে তোমার কত, রহিম দিচ্ছে তোমার 600 টাকা, মূলধন হচ্ছে 600, কয় মাসের জন্য তোমার 5 মাসের জন্য, তো এটা যাবে তোমার 3000 হলো। এবার এখানে আমার কি বলছে যে এর অনুপাতটা বার করতে বলছে, তো অনুপাতটা হয়ে যাবে 4000 অনুপাত 3000 হলো। এবার আমি কি করব, যে এটাকে উভয় পক্ষে কি করব আমি, আচ্ছা 0 0 তো কাটছে, 0 0 কাটো, মনে মনে কেটে দাও, তো 45 অনুপাত 30, উভয় পক্ষে কি করবো আমি 15 দিয়ে ভাগ করে দিই, তো এটা হয়ে যাবে 3 15 45, এটা হয়ে যাবে 2। তো অ্যান্সারটা তোমার কত আসলো 3:2। সত্য আসলো না মিথ্যা আসলো, এটা অবশ্যই মিথ্যা আসলো, মিথ্যা। চলো নেক্সট প্রশ্ন, যে y প্রপোর্শনাল টু 1/x হলো y/x কি অশূন্য ধ্রুবক, না এটা মিথ্যা। এটা তো দেখেই লাগছে মিথ্যা। কেমন করে, যে দুই দাগ y প্রপোর্শনাল টু 1/x, তো y ইকুয়াল টু কি থাকবে k/x, এবার x দিয়ে ভাগ করো, তো k/x স্কোয়ার হলো। তো এখানে কি হবে, যে আমি যদি y/x-টা যদি, আচ্ছা x যদি আমি পরিবর্তিত করি, তো কি হয়ে যাবে y/x-টা আমার পরিবর্তিত হচ্ছে, তো এখানে কেমন করে আমার y/x-টা অশূন্য ধ্রুবক আসছে, এটা তো হবে না, এটা তোমার মিথ্যা হয়ে যাচ্ছে। হয়তো বুঝতে পারলে না, যে x যদি আমি এখানে পরিবর্তিত করি, x এর মান যদি আমি শুধু চেঞ্জ করতেই থাকি, x এর মান শুধু আমি এখানে যদি চেঞ্জ করতেই থাকি, একবার 2 একবার 3 একবার 5 একবার 10, তো এখানে তো আমার y/x এর মানটা তো আমার পরিবর্তিত থাকবে, এটা তো আমার অপরিবর্তিত না। এবার অশূন্য ধ্রুবক মানে কি, যে সংখ্যাটা একই থাকবে, এখানে যেমন কেটা কি একটা অশূন্য ধ্রুবক, কে মানে কেই শুধু থাকবে, বুঝতে পারলে। 0 মানে 0ই থাকবে, এটা হচ্ছে অশূন্য ধ্রুবক, এটা হলো তোমার মিথ্যা। তো y/x-টা কি তোমার অপরিবর্তিত থাকবে। চলো নেক্সট প্রশ্ন, বলছে একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত 1:1:2 হলে ত্রিভুজের বাহুগুলির অনুপাত 1:2 হবে। দেখি হচ্ছে কিনা। 3 দাগ কোণগুলির অনুপাত বলছে 1:2, তো একটা কোণ ধরে নিলাম x, একটা কোণ ধরে নিলাম x, আর একটা কোণ ধরে নিলাম 2x। তো ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তো x প্লাস 2x ইকুয়াল টু কত 180 ডিগ্রি, এটা হয়ে যাবে 4x ইকুয়াল টু 180 ডিগ্রি, x এর মান হয়ে যাচ্ছে তোমার কত 45 ডিগ্রি। এবার বাহুগুলির অনুপাত কত হয়ে যাবে, যে sin a অনুপাত sin b অনুপাত sin c হলো। মান পুট করো, যে sin 45 অনুপাত sin 45 অনুপাত sin কত, আচ্ছা এটা কত আসবে ভুলে গেল, হ্যাঁ এটা যদি x এর মান যদি পুট করি তো কত হয়ে যাবে 2x সমান কত, 2x সমান 2 × 45, মানে এটা যাবে 90 ডিগ্রি। 3 মানে
3 নম্বরটা কি হয়ে যাবে, এখানে 2x আছে তো এটা 2x হয়ে যাবে, তো sin 2x এর মান কত 90 ডিগ্রি, তো এটা তোমার 90 হয়ে যাবে। যেহেতু আমার দুই ক্ষেত্রে x x দেওয়া আছে, ওটার জন্য 45 45 বুঝে গেল, এখানে 2x বলছে তো 45 দিয়ে 90, তো sin 45 মানে হচ্ছে 1/√2, 1/√2 sin 90 এর মান হচ্ছে 1, তো আমি কি করলাম √2 দিয়ে গুণ করে দিলাম, তো কি হয়ে যাবে √2 দিয়ে যদি গুণ করি তো হয়ে যাবে তোমার 1:1:√2, এটাই তোমার অ্যান্সার, এটাই তোমার অ্যান্সার। তো এটা হয়ে গেল তোমার কি সত্য, সত্য হয়ে গেল। 4 দাগের অঙ্কটা বলছে সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য কি হ্রাস পাবে? হ্যাঁ, এটা তো হ্রাস পাবে। কেমন করে এবার তুমি আমাকে জিজ্ঞাসা করবে, দেখো যে সূর্যের উন্নতি কোণ যখন 45 ডিগ্রি, তখন কি হয়ে যাবে যে পোস্টের দৈর্ঘ্য আর পোস্টের ছায়ার দৈর্ঘ্যটা দুটো সমান হয়ে যাবে। এখানে আমাকে বলছে যে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি চলে গেছে, মানে আমার কি হচ্ছে যে 45 ডিগ্রির চেয়ে উপরে উঠে গেছে, মানে উন্নতি কোণ বাড়ছে। তো এক্ষেত্রে কি হয়ে যাবে, আমার পোস্টের দৈর্ঘ্য আর পোস্টের ছায়ার দৈর্ঘ্য থেকে কম হয়ে যাবে, মানে পোস্টের ছায়ার দৈর্ঘ্যটা কম হয়ে যাবে পোস্টের থেকে, বুঝতে পারলে? যখনই আমার 45 ডিগ্রি থেকে একটু উপরে উঠে যাবে, মানে 46 47 48 49 50, যখন 45 থেকে উপরে উঠে যাবে তখন কি হয়ে যাবে, ছায়াগুলো কমে যাবে, ছায়ার দৈর্ঘ্যটা কমে যাবে, বুঝতে পারলে? তো এই ক্ষেত্রে আমার হয়ে যাচ্ছে কি সত্য। তো আমার 4 দাগের অঙ্কটা হয়ে যাচ্ছে কি সত্য, সত্য। চলো নেক্সট প্রশ্ন 5 দাগ বলছে একটি নিরেট লম্বা বৃত্তাকার শঙ্কুর আয়তন ভি, ভূমির ক্ষেত্রফল এ হলে শঙ্কুটির উচ্চতা কি 3v/a একক হবে? হ্যাঁ, এটা তো আমাকে সত্য লাগছে একটু একটু, কারণ দেখিয়ে দিচ্ছি। পাঁচ দাগ ভি এর মান কত, লম্বা বৃত্তাকার শঙ্কুর আয়তনটা কি 1/3 পাই আর স্কোয়ার এইচ হলো, ভূমিতলের ক্ষেত্রফল কত পাই আর স্কোয়ার এইচ, মানটা পুট করো, যে 3v/a বলছে, 3 × 1/3 পাই আর স্কোয়ার এইচ, এ মানে কত পাই আর স্কোয়ার হলো, 3 3 কেটে গেল, পাই আর স্কোয়ার কেটে গেল, এখানে কি পড়ে থাকলো এইচ, এইচটাই তো আমার উচ্চতা, এটা হয়ে গেল কি সত্য, এইচ মানে হচ্ছে 3v/a, বুঝতে পারলে? এটা হচ্ছে তোমার সত্য। চলো আজকের ক্লাসের লাস্ট অঙ্ক কি বলছে 3, আচ্ছা এখানে কিছুটি সংখ্যা দেওয়া আছে, মধ্যমা কি 18 হবে, এটা আমাকে করতে বলছে। তো এবার মধ্যমা বার করার জন্য আমি এটা অঙ্কটা করাবো না, তোমাদের করতে দিচ্ছি। যে মধ্যমা যদি আমি বার করি তো হয় প্রথমে আমাকে অধক্রমে সাজাতে হবে, না হলে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, মানে প্রথমে ছোট থেকে বড়, না হলে বড় থেকে ছোট, বুঝতে পারলে? যখন আমি ছোট থেকে বড় বা বড় থেকে ছোট যখন আমি সাজিয়ে নেব, তখন আমি মধ্যমাটা চেক করবো যে কত আসছে। তো আজকের এই ক্লাসটা হয়ে গেল শেষ, এরপরের সেটে আমরা দেখা করব। সবাই ভালো করে পড়াশোনা করো এবং প্রশ্নগুলো সলভ করতে থাকো। দেখা হবে এর পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা। থ্যাংক ইউ।